কি হয়েছে মিস জেনি? দরজা খুলছেন না কেন? কে এসেছে? ঢোক গিলছেন মিস জেনি। প্রণমী বলল, আরে কে এসেছে বলুন তো। ইরফান মির্জা। ভয়ার্থ কাঁপা কাঁপা গলায় মিস জেনি অস্ফুটে বলল। প্রণমী নামটা শুনল, মুহূর্তে শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। তড়িৎ কানের কাছে প্রতিধ্বনিত হলো সেই রাতে সেই হাঁক ডাক। এই কাছে সেদিন আমার বোনের বিয়ে নিয়ে কত যুক্তি দেখিয়েছিলেন না? আজকে একটা যুক্তি শুনুন। ও খুব অসহায়, দেখতে পাচ্ছেন তো, অন্ধ মেয়েটা। তাছাড়া বাবা মা নেই ওর, খুবই অসহায়। আমি বিয়ে করে ওর আরো গোষ্ঠীর দায়িত্ব নিতে চাই। এটা একটা মানবিক বিয়ে, কাজের বাচ্চা, বিয়ে পড়ান। তীব্র বিরক্তি আর আতঙ্কে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে রয় মেয়েটা। বাইরে থেকে ইরফান কলিং বেল টিপেই চলেছে। মিস জেনি খুব আতঙ্কিত কাঁদো কাঁদো কণ্ঠে প্রণমীকে বলে, প্রণমী বেটা, প্রেরণা প্রীতমকে কল করি আমি। এক এক করে সেদিন রাতের সবকিছু মনে পড়ে যায়। প্রণমীর একটা কর্কশ বিশ্রী পুরুষ কণ্ঠ তার কানে বারবার প্রতিধ্বনিত হয়। কেন সাজবে না তুমি? অযত্ন করেছে তোমার স্বামী তোমার? এত বেচারে সাজার কিচ্ছু হয়নি। সাজবে, অবশ্যই সাজবে। তোমার ভাই আমার বোনকে কত যত্ন করে, সবার থেকে প্রশংসা করেছে দেখো। ট্রাস্ট মি, তোমার ভাইয়ের থেকে অনেক ভালো বড় হবো। এত ভালো বড় হবো যে তোমার ভাই আর আপু খুশিতে পাগল হয়ে যাবে। কখনো ভালো হবে না, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। ঝাপসা হয় প্রণমীর চোখ, পরপর ভীষণ কঠিন হয় মুখটা। মিস জেনি বলতে থাকেন, আমি প্রেরণা প্রীতমকে কল করি। না। অস্ফুটে কিন্তু দৃঢ়তা নিয়ে বলল প্রণমী। মিস জেনি অবাক হলেন। মানে? মুখটা কঠিন করে প্রণমী বলে, একটা ফুলদানি নিন মিস জেনি। আরো অবাক হয়ে মিস জেনি বলল, কেন? নিন আগে। মিস জেনি হাতে একটা ফুলদানি নিল। প্রণমী বলল, আমার হাতেও একটা দিন। মিস জেনি ওর হাতেও একটা ফুলদানি দিল। প্রণমী এবার লম্বা একটা শ্বাস ফেলে বলল, এবার দরজাটা খুলে দিন। ভাবি প্রিয় মিস দাদান বললে কথা, একটু খাতির যত্ন করা উচিত না? প্রথমে জানতে চাইবেন কেন এসেছে, উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করলে এই ফুলদানি দিয়ে ঘাড় বরাবর একটা বাড়ি মারবেন। দুলাভাই ছোটবেলায় আমাকে শিখিয়েছেন ওখানটায় আঘাত করে আত্মরক্ষা করতে। সেদিন পারিনি, তবে আজ পারবো। নিন, দরজা খুলুন। মিস জেনি ফুলদানি হাতে ভয়ে ভয়ে দরজা খুলে দিতেই ইরফান ভেতরে উকি মারে। আকস্মিক মুখোমুখি হয় অপ্রত্যাশিত ব্যক্তির। একটা ফ্রক পরেছে, দুপাশে দুটো বেনি, শুভ্র স্নিগ্ধরূপ আর গালের লাল তিল। বোনের চিন্তায় বিগ্রানো মেজাজ নিয়ে দাঁড়িয়ে থাকা ইরফান মির্জার কপালের রেখাগুলো বিলীন হলো মুহূর্তেই। তার দৃষ্টি ওই লাল তিলেই আটকেছে। মিস জেনি কোনো কথা না বলে না, প্রণমীও না। ইরফান দেখতে পেল ফুলদানি হাতে দাঁড়িয়ে আছে মেয়েটা। টান টান হয়ে চোখের দৃষ্টি শীতল হলো ইরফানের। টের পেল আশপাশটা আবারও কেমন কেমন হয়ে গিয়েছে। তার একবার প্রণমীর চোখ দেখছে, একবার দেখছে হাতের ফুলদানি। বুঝতে কিছু বাকি নেই বুদ্ধিমান ছেলেটার। কিছুক্ষণ দেখে ইরফান বাঁকা হাসলো অদ্ভুত ভঙ্গিতে। গলার টায়ের নটটা ঠিক করে প্যান্টের দু পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায়। পরপর বলে উঠল, কি বলে তুমি বুদ্ধি প্রতিবন্ধী? তুমি হচ্ছে ভীষণ ছিয়ান একটা মেয়ে। থানা চত্বরে কালো ল্যান্ড ক্রুজারটা বেশ কিছুক্ষণ হয় থেমেছে। এই আসনের সাংসদ লিয়াকত চৌধুরীর গাড়ি ওটা। তিনি এখন অবস্থান করছে থানা প্রাঙ্গণে। গোটা এরিয়ার পরিবেশ থমথমে। আজ নিয়ে দুদিন ধরে লাবিব চৌধুরী জামিন আটকে ছিল। অবশেষে আজ সাময়িক জামিন পেয়েছে। কপাল জোরে। তদন্ত সুষ্ঠু হলে আবারও ঢুকতে হবে তাকে পুলিশ কাস্টডিতে। তার সহজ ছাড়ার ওপরে নিষেধাজ্ঞা বসিয়েছে কোর্ট। ছেলেকে নিয়ে লিয়াকত চৌধুরী আর তাদের লয়ার পুরনো ভবন থেকে হাসতে হাসতে বেরিয়েছে। কনস্টেবলরা মাথা নিচু করে দুপাশে দাঁড়িয়ে। যেখানে ক্ষমতা কথা বলে সেখানে তারা কারা? এত বড় মার্ডার কেসের প্রমাণ হালকা করে ঠিক সাময়িক জামিন করিয়ে নিয়েছে এরা। মুইন কঠিন মুখে নিজের কার্যালয়ের বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে টান টান হয়ে। 3 দিন সময় লেগেছে এদের জলজান্ত প্রমাণগুলোকে উকিলের চৌকস চালে ঝাপসা বানিয়ে ফেলতে। নিজের পেশার সাথে মশকরা দেখছে মুইন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ল্যান্ড ক্রুজারটা সাই সাই করে উড়ে চলে যেতেই বিক্ষিপ্ত মেজাজ নিয়ে কেবিনে ফিরতেই দেখলো আইজিপি স্যারের ফোন কল। কলটা রিসিভ হতে আইজিপি সানাউল হক বললেন। মুইন ফোনটা কেটে দিয়ে নিউজের হেডলাইনটা দেখলো শুধু। তরুণ নেতা লাবিব চৌধুরী জামিন মঞ্জুর করলেন কোর্ট। সুষ্ঠু তদন্তে গাফিলতি প্রশাসনের। মুইন শান্ত চোখে দেখলো হেডলাইনটা, পরপর ফোনটাকে দূরে ছুঁড়ে মারল। মন মেজাজ ইদানিংকাল অত্যন্ত খারাপ যাচ্ছে, ভয়ঙ্কর খারাপ। ইসি আজ অফিস থেকে লিভ নিয়েছে। পিরিয়ডের তীব্র যন্ত্রণায় সে বিছানায় মরে পড়ে আছে এক প্রকার। তার উপর অসহ্যকর পেটে ব্যথা। সকাল থেকে একটা পাউরুটি, এক গ্লাস উষ্ণ গরম পানি আর ব্যথা কমানোর ওষুধ খেয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়েছিল। কখনো জেগেছিল, কখনো ঘুমিয়েছিল। তার ফোনটা ছিল অফ। একা ফ্ল্যাটে তীব্র যন্ত্রণায় কাতরানো ব্যতীত আর কোনো কাজ নেই যে। একটু উঠতে পারছে না, হাঁটা চলা তো দূরে থাক। মুইন কলিং বেল টিপল না আজ। সকালে দেখে গিয়েছে ইসির শরীর খারাপ। সে পাসওয়ার্ড দিয়ে ঘরে ঢুকলো।
মুইনের আগমন টের পেয়ে ইসি যন্ত্রণাকাতর মুখেও সামান্য হাসির চেষ্টা করল। লজ্জিত হয়ে বলল, আজ রান্না হয়নি এসপি। মুইন সারাদিনের উত্তপ্ত মেজাজটাকে পাশে সরিয়ে রেখে বউকে অমায়িক একটা হাসি উপহার দিয়ে খাবার অর্ডার করেছে। ইউনিফর্ম খুলে মুখে সামান্য পানি ছিটিয়ে দিয়ে ঘরদোর পরিষ্কার করে মিঠিকে খাবার দিয়ে এসে ইসির মাথার কাছে বসে ইনশিরা বলল, মাম্মার কথা মনে পড়ছে, একটু ডাকবে আমার এখানে? দুদিন এসে যেন থেকে যায়। ভীষণ আকুতি আর মন খারাপ মেশানো বাক্যটা শুনে মুইন কিছুক্ষণ তাকিয়ে রয় ওর দিকে। পরপর কপালে প্রগাঢ় এক চুমুকে মুইন বলল, ডাকবো? চোখ বন্ধ করে ইনশিরা মুইনের হাত আঁকড়ে ধরে। খানিক বাদে হুট করে চোখ মেলে লাফিয়ে উঠে বসে। মুইন জানতে চাইল। কি হয়েছে? ফোন খুঁজছে ইনশিরা তাড়াহুড়ো লাগিয়ে বলল, কেউ শহরে নেই। ইরফান কোথায়? ওর খোঁজ নেওয়া হয়নি যে আজ সারাদিন সারাদিনে। হাই আল্লাহ। এক্সাম হল থেকে বেরিয়ে ইনায়ের আবদার আজ তাকে নিয়ে এই ঘুরতে হবে, কারণ তার এক্সাম খুব ভালো হয়েছে। আজকে প্রীতম বইয়ের আবদার ফেরায় না। গত দিনের মনোমালিন্যের পর দুজনা এই দুপুরটা দারুণ কাটালো। যত ধরনের স্ট্রিট ফুড আছে ভর দুপুরে ইনায়া সব খেলো। প্রীতমের কোনো কথা শুনলো না, নিজের ডায়েটের ধারও ধারল না। 11টা থেকে 12:30 পর্যন্ত শহর চষে চষে শুদ্ধকে স্কুল থেকে তুলে নিল দুজন। ইরফানের ফোন বেজে ওঠে হঠাৎ। প্রণমীর থেকে চোখ সরিয়ে ইরফান ফোনটা দেখে ইনশিরা কল করেছে লাগাতার। ইরফান চুপচাপ ফোনটাকে সাইলেন্ট মুডে রেখে আবারও ঠোঁটে বক্র হাসির রেখা ফুটিয়ে প্রণমীকে বলল, এত বুদ্ধি তোমার? তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে। প্রণমী একটুও নড়চড় করে না। তীব্র ক্রোধে গলা কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কি চাই? মিস জেনি কিছু বলতে যাবে তার আগে ইরফান হুট করে কণ্ঠস্বর গম্ভীর করে জবাব দিল। হাত থেকে ওটা নামাও। প্রণমী নামায় না। সে দৃঢ়তার সাথে ফুলদানি হাতে দাঁড়িয়ে। কাছে এগুলে আজ সব রাগ এক বাড়িতে ঝেড়ে ফেলবে লোকটার উপর। একটুও কসুর করবে না আঘাত করতে। ইরফান বরফ শীতল কণ্ঠে বলে, আই সেড হাত থেকে ওটা নামাও। আমি আমার বোনের কাছে এসেছি। তার ছেলের হাসি হাসে প্রণমী বলে, কেন নামাবো এটা? নামাবো না। ফালতু লোক, উগ্র লোক, বেহায়া লোক। ইরফান তাকিয়ে আছে প্রণমীর রক্তিম ঠোঁটের দিকে, যে ঠোঁট নেড়ে এইমাত্র 3টে কালি ইরফানকে দিল। ইরফান বলল, তোমাকে সেদিন দেখে বলতে চাইনি, তুমি খুব সাহসী। কেন? কি আশা করেছিলেন? আপনাকে দেখে ভয়ে কাঁপবো আমি? আপনার মতো একটা উন্মাদকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি একটা খুব বাজে লোক। আপনাকে শুধু ঘৃণা করা যায়, ভয় নয়। ইরফান কয়েক মুহূর্ত প্রণমীকে দেখে বলল, এক্স্যাক্টলি। আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন দরজা থেকে সরে দাঁড়াও। আমার বোনকে দেখবো আমি। তোমার ভাই আমার বোনকে বিয়ে করেছে, কিনে নাওনি তোমার আমার বোনটাকে। ইরফান শান্ত ভঙ্গিতে ভেতরে ঢুকলো। প্রণমীর এখন কিছুটা নার্ভাস লাগছে। যতই সাহসিকতা দেখাক না কেন, দিন শেষে সে তো অন্ধ। এভাবে দরজা খোলাটা বোকামি হয়েছে। তবে আজ দম থাকতে এই লোকটাকে উল্টাপাল্টা করে পার পাবে না, কখনোই না। ইরফান ঢুকে জোরে জোরে ইনুকে ডাকতে লাগলো বেপরোয়া হয়ে। ইনু সাড়া দেয় না। প্রণমী বিরক্ত মিশিয়ে বরফ ঠান্ডা গলায় বলে, ভাবি বাড়িতে নেই। ইরফান দাঁড়ায়, ওর দিকে ঘুরে তাকায়, তারপর বলে, তোমার গুড বয় ভাইকে ফোন করো। তোমার গুড বয় ভাই আমার ফোন ধরছে না। আই নিড মাই সিস্টারস আপডেট নিউজ রাইট নাও। প্রণমী কপাল কুঁচকে মিস জেনিকে বলে প্রীতমকে কল দিতে। অনেকক্ষণ চেষ্টা করলেও প্রীতম ওদের কলটাও রিসিভ করে না। ইরফান এবার প্রণমীকে ভালো করে খেয়াল করে চূড়ান্ত বিরক্তি নিয়ে হাবভাব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এরা 3 ভাই বোন একই গোছের, আচরণে মিলে যায়। ইরফান আবারও বাঁকা হেসে এবার গুছিয়ে বসলো সোফাতে। মিস জেনি ঘামছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। সে কিভাবে এই লোককে ট্রিট করবে বুঝতে পারছে না। তার শুধু রাগ বাড়ছে ছেলেটার উপর। ইরফান শুধু বসলোই না, হাত বাড়িয়ে এসির রিমোট দিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। প্রণমী দরজার কাছ থেকে সরে না, আর না হাত থেকে ফুলদানি নামায়। ইরফান এবার বলে ওঠে, একটা কথা বলো, তোমরা 3 ভাই বোন তো একেবারে ফকফকে মানুষ। তোমরা রিলেটিভকে এভাবে আপ্যায়ন করো? কিছু খরচন সাজছো না? একটা লম্বা শ্বাস ফেলে প্রণমী আবারও তার ছেলের হাসি হাসে বলে, আমরা রিলেটিভের সাথে কেমন বিহেভ করি সেটা আপনি একটু কষ্ট করে এক এক করে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছ থেকে জেনে নেবেন। আর রইল আপনার কথা, আমি একজন কিডন্যাপারের সাথে এর চেয়ে ভালো ব্যবহার, ভদ্রতা কোনো ভিকটিম দেখিয়েছি বলে শুনিনি। ইরফান অনিমেষ তাকিয়ে আছে প্রণমীর দিকে। ওর কথার জবাবে বলল, কিন্তু আমি তো এখানে কিডন্যাপার হয়ে আসিনি, তোমার কাছে আসিনি। আমি তোমার বেয়াই, তোমার শ্রদ্ধেয় ভাবির শ্রদ্ধেয় বড় ভাই, সম্পর্কে তোমার গুরুজন। যাও গিয়ে জানিয়ে এসো। প্রণমী লোকটার বেহায়াপনা দেখে আশ্চর্য হচ্ছে শুধু। ইরফান বলতে থাকে, চা নিয়ে এসো। বোনের বাড়িতে প্রথম এলাম,
কিছুক্ষণ চুপ করে থেকে প্রণমী ঠান্ডা গলায় মিস জেনিকে বলে। দরজা থেকে সরে না প্রণমী। মিস জেনি এক কাপ চা এনে ইরফানের হাতে দেয়। ইরফান প্রণমীর দিকে তাকিয়ে নিশ্চুপ হেসে চায়ের কাপটা নিয়ে চুমুক বসায় আস্তে ধীরে। চা খেতে খেতে বোনের শ্বশুর বাড়িটা দেখতে থাকে সে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে। প্রণমী মিস জেনিকে আবারও বলে, ভাইয়াকে কল করুন আবারও, বলুন তার আত্মীয় এসেছে বাড়িতে। কাউকে কল করতে হয় না। আর প্রীতম ইনায় শুদ্ধ ফিরেছে। সদর দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ওরা ঢুকে থমকে দাঁড়ায়। ইরফান চুপচাপ চা খাচ্ছে। প্রীতম হতভম্ব হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তৎক্ষণাৎ চিন্তিত আতঙ্কিত হয়ে বোনের মুখের দিকে চায়। প্রণবীর মুখভঙ্গি কঠিন, নাক চোখ কুচকে দাঁড়িয়ে আছে। প্রীতম ঘাড় ঘুরিয়ে তাকায় ইনুর দিকে, যে কিনা এতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেও হুট করে ছুটে চলে যায় ইরফানের কাছে। পাশে বসে উত্তেজিত হয়ে পড়ে। দাদান তুমি? দাদান কখন এলে? ইরফান বোনকে পা মাথা সুস্থ দেখে একটু স্বস্তি পায়। বোনের জন্যে কণ্ঠে দরদ মিশিয়ে বলে, নুজাইফা কল করেছিল, তুই নাকি মাথা ঘুরে পড়ে গেছিস। ও, ওই খবরটা দাদান, আজ সবাই মিস্টেক করেছে। মাথা ঘুরা পড়েছে ইনায়া মাহমুদ, আমি নই। ওর হিস্টেরিয়া আছে। ইরফান উঠে দাঁড়ালো, তাকালো প্রীতমের দিকে। প্রীতম শুধু প্রণমীকে দেখছে। এর মাঝে হুট করে প্রেরণা চলে আসে। বাড়িতে ঢুকে শুরুতে ইরফান মির্জাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে থমকে। মুহূর্তে আতঙ্কিত মুখটা ঘুরিয়ে দেখে নিজের বোনকে। একটা ঝালরওয়ালা ফ্রক পরেছে, গায়ে ওড়না নেই প্রণমীর। প্রেরণা 2 মিনিটের জন্য নিশ্চুপ হয়ে এক এক করে সবার মুখের দিকে তাকায়। ইনু প্রেরণার দিকে দৃষ্টিতে আকুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি যেন প্রেরণাকে আকুতি করছে। প্রেরণা যেন এখানে সিন ক্রিয়েট না করে। ইরফান দেখছে প্রেরণা প্রীতম 2 ভাই বোনকে। 2 ভাই বোনের আত্মা উড়ে গিয়েছে তাকে দেখে বুঝে নিল। তাদের অভিব্যক্তি বুঝে ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত শীতল কণ্ঠে প্রেরণাকে বলল, আসসালামু আলাইকুম আপু। এক প্রকার চমকে উঠে প্রেরণা। চোখ বড় বড় করে ইরফানকে দেখে। ইরফানের মুখে হাসি হাসি। বড় বাবা খুব করে বলে দিয়েছে, এক কথায় আদেশ করেছে প্রেরণা দা জ্ঞানী আপাকে দেখলে লম্বা সালাম দিতে। ইরফান খুব বাধ্য ছেলে, তাই সালাম দিয়েছে। এমনিতেও তার দাদানের কল্যাণে ভবিষ্যতে ভাবিমুনি ভাবিমুনি বলে প্রেরণার আঁচল ধরে ছুটতে হতে পারে, তাই আগে থেকে সালামের প্র্যাকটিস। প্রেরণা যে অনেকটাই চমকেছে তা দেখে এক দফা মনে মনে হেসে নেয় ইরফান। প্রেরণা এক পলক ইনুকে দেখে ইরফানের দিকে দৃষ্টি না দিয়ে অস্ফুটে বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? নাটুকে স্বর। রাগে গা চিরবিরিয়ে ওঠে প্রেরণার ছেলেটার নাটক দেখে। বারবার ইনুর দিকে তাকায়। মেয়েটার মুখটা মলিন। প্রেরণা নিজেকে শান্ত রেখে মুখটা আকস্মিক হাসি হাসি করে বলে, আল্লাহ খুব ভালো রেখেছেন। তোমার সব ভালো? দুপক্ষ কি সুন্দর নাটক চালিয়ে যাচ্ছে ইনু তা বোঝে। সে তবুও মনে মনে চায় এভাবে নাটক করে হলেও যেন সবকিছু একটু স্বাভাবিক থাকে। ইরফান বলল, সব ভালো আপু, আসলে ইনুকে দেখতে এসেছে, মাইন্ড করেনি তো আবার? ইরফান মনে মনে পৈশাচিক হাসি হাসে। দেখতে চাইছে প্রেরণার সহ্য শক্তি। এই 2 ভাই বোনকে জ্বালাতে তার খুব ভালো লাগবে ভবিষ্যতে। প্রেরণা চিবিয়ে চিবিয়ে বলে, মাইন্ড করবো কেন? তুমি তোমার বোনকে দেখতে এসেছো। কেউ কারো থেকে কম নয় নাটকে। প্রেরণা প্রণমীর দিকে তাকিয়ে অত্যন্ত নম্র স্বরে বলে, ঘরে যাও প্রণমী, তুমি অসুস্থ। প্রণমী কঠিন মুখটাকে হঠাৎ সহজ করে চুপচাপ চলে যায় ঘরে। ইরফান ওর দিকে তাকালোই না। তখন এক ডেলিভারি ম্যান আসে নানা পদের মিষ্টি নিয়ে। এগুলো ইরফান কিছুক্ষণ আগে অর্ডার করেছে। রাজ্যের মিষ্টি দেখে ইনু বলল, এসব কি? তোর বাড়িতে প্রথম এলাম, টেনশনও তখন কিছু কিনে উঠতে পারিনি। আবার তোর স্বামী এটা না ভেবে বসেছে তার শ্রদ্ধ সম্বন্ধী অসামাজিক একজন লোক, তাই সামান্য করলাম। আমি খারাপ হলেও মানুষ ভালো। কথাটা বলে ইরফান প্রীতমের দিকে তাকায়। প্রীতম নির্বিকার। ঘুরে ইরফান এবার ইনুকে বলে, আসছি আমি। দুপুর 2টো বেজেছে তখন। এই দুপুরে দাদানকে না খাইয়ে পাঠিয়ে দিতে মন চাইছে না ইনুর। খুব সাহস করে বলল, দাদান খেয়ে যাবে না? ইরফান দাঁড়ায়। ইনু তখন প্রেরণার দিকে তাকায়। প্রেরণা নির্লিপ্ত হয়েছিল। ইনুর দৃষ্টি দেখে রোবোটিক কণ্ঠে ইরফানকে বলে, খেয়ে নাও, কুটুম বাড়ি তোমার। ইরফানের বেশ মজা লাগছে এই নাটক। সে আরেকটু দেখবে বলে এক বাক্যে রাজি হয়। মিষ্টি করে হেসে প্রেরণাকে বলে, জি আচ্ছা আপু। দাঁতে দাঁত চেপে 2 চোখ বন্ধ করে প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে যায়। ইনশিরা এক হাতে তলপেট চেপে ধরে উঠে দাঁড়িয়েছে। ইরফান কল রিসিভ করছে না। টেনশন হচ্ছে খুব হঠাৎ। মুইনও চেষ্টা করছে নিজের নাম্বার থেকে, কারো ফোন ধরছে না ইরফান ফোনটা সাইলেন্ট করে তখন একেবারে আরাম করে বসেছে প্রীতমের ড্রয়িং রুমে। প্রণমী নিজের ঘরের দৌড় লাগিয়েছে, তারপর থেকে টুটা সাউন্ড নেই। প্রীতম ইরফানের মুখোমুখি একটা সোফায় বসে আছে। পরিস্থিতি খুবই শান্ত। ইনু রান্নাঘরে ফ্রিজ থেকে খাবার বের করে সব গরম করছে। প্রেরণা হাত মুখ ধুয়ে এসে রান্নাঘরে ঢোকে। পদের কমতি নেই। গরুর মাংস, ভেটকি মাছ, সজনে দিয়ে পুঁটি মাছ, আম দিয়ে ডাল। তবুও আরও 2টো পদ বাড়িয়ে নেয় প্রেরণা। ইলিশ মাছ লাউ পাতায় মুড়ে ভাজে। চিংড়ি মাছের দো পেঁয়াজা করে 30 মিনিটে।
ইনু ঘন ঘন দৃষ্টি দিয়ে নিজের ননদকে দেখছে। আপু স্বভাবের রাগী রাগী। আপুর থেকে এমন স্বাভাবিক আচরণ সে আশাই করেনি। সেদিন রাতের পর থেকে আপুর আচরণ তার সাথে খুবই ঠান্ডা, কেমন অস্বাভাবিক ঠান্ডা। প্রেরণা চুপচাপ টেবিল সাজিয়ে প্রীতমকে ডেকে বলে, ওকে নিয়ে খেতে আয়। ইনুকেও খেতে বসতে বলে সবার সাথে। নির্বিকার ভঙ্গিতে প্রেরণায় ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। ইরফান খেলো সামান্য, আর চোখে বার কয়েক প্রেরণার প্রীতমকে দেখে। ইনু খেতে খেতে বাড়ির সবার কথা জানতে চায়। ইরফান চুপচাপ জবাব দিতে থাকে। খেয়ে খেয়ে ইরফান বসেনি আর এক মুহূর্তের জন্য। ও উঠে দাঁড়িয়ে বোনের থেকে বিদায় নেওয়ার সময় প্রীতম ইনুকে বলল, আমি নিচ থেকে আসছি একটু। ইরফান প্রীতম দুজনে একসাথে অ্যাপার্টমেন্ট থেকে বেরোয়। দরজা লাগিয়ে ইনু দেখছে প্রেরণা মাথায় শাড়ির আঁচল তুলে চুপচাপ ভাত খাচ্ছে। ইনু গিয়ে ভাইয়ের কিনে দেওয়া মিষ্টিগুলো ফ্রিজে ভরে রাখে, তারপর ঘুরে প্রণমীর ঘরের দিকে তাকায়। মিস জেনিকে দিয়ে কিছুক্ষণ আগে খাবার পাঠিয়েছে ইনু। সেখানে প্রণমী লোকটা বেরিয়ে যাওয়ার পরেও ঘর থেকে বেরোচ্ছে না। বিছানার চাদর খামচে ধরে বসে আছে চুপচাপ। লিফটে তারা দুজন, ইরফান এবং প্রীতম। ইরফান চুপচাপ হাত ঘড়িতে সময় দেখছে, আর প্রীতম দেখছে ইরফানকে। তার চোখের দৃষ্টি শান্ত। হুট করে ঠিক তখনই লিফটটা একটু থামলো। এই অ্যাপার্টমেন্টের দুটো লিফটের মধ্যে এটাতে সিস্টেমে গোলযোগ দেখা যায়। মাঝে মাঝে ইরফান নিশ্চুপ। হঠাৎ প্রীতম বলে ওঠে, মেজো দাদান, আপনি নাকি ভালো হয়ে গেছেন। ইরফান তাকায় ওর দিকে। প্রীতম ওর দিকে খানিকটা তেড়ে এসে বলে, কেন এসেছিস হুট করে? ইরফান শান্ত ভঙ্গিতে বলল, আমার বোনকে দেখতে। তুই আমার বোনকে বিয়ে করেছিস, কিনে নিস নে। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে বলল, শালা এটাই সমস্যা, তোকে কিছু করতে পারছি না। কি বলতো, আমি আমার বউ আমার ইনুজানকে বড্ড ভালোবাসি রে। কত রিস্ক নিয়ে বিয়ে করলাম ওকে। ও ওর দাদানকে ভীষণ ভালোবাসে, কষ্ট পাবে বেচারি। কি করতে চাস তুই? শান্ত স্বরে ইরফান জানতে চায়। প্রীতম হুট করে ওর কলার চেপে ধরে বলে, তোর মতো গুন্ডামি না করতে পারলেও বোনের জন্য একটা মার্ডার করতে পারবো, ট্রাস্ট মি। ইরফান হাসলো। চুপচাপ কলার থেকে প্রীতমের হাতটা সরিয়ে দিয়ে নিজের মাথায় বুলিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, শালা সরি ভাই। শোন প্লিজ, শোন ভাই, আমাকে খোঁচাস না, তোর দোহাই লাগে। আমি যেতে গেলে তোদের 3 ভাই বোনের কপালে দুঃখ আছে। প্লিজ খোঁচাস না, আমি ভালো হয়ে গেছি, ট্রাস্ট মি। প্রীতম আবারও ইরফানের কলার ধরে বলল, কিছু যায় আসে না তাতে আমার, শুধু আমার বোনের থেকে দূরে থাকবি। ও বাচ্চা একটা মেয়ে ইরফান, তোর বোনের থেকেও ছোট। এখন একটু লজ্জা হওয়া উচিত তোর। চেঁচিয়ে উঠল প্রীতম। পরপর বলল, শালা, আমি সব থেকে অপদার্থ একটা ভাই, যাকে বোনের অন্যায়কারীর সাথে মেপে মেপে রাগ দেখাতে হচ্ছে, জাস্ট বিকজ সে বউয়ের দাদান। ইরফান এবং প্রীতমের কলার ধরল। আর আমি শত্রু এসে হঠাৎ বোনটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছে, আর সেটা চুপচাপ দেখেছে। কারণ ফাকিং আইনি মতে বিয়ে করেছে তারা। তো আমি তোর বোনকে ভালোবেসেছি। বিশ্বাস করার মতো ছিল তুই করতি? না, তবে আমি কখনো বদলা নিতে একটা প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করতাম না। হঠাৎ চুপ হয়ে গেল ইরফান। প্রীতমের কলার থেকে হাত সরিয়ে নেয়। প্রীতম কলার ঠিক করে বলতে থাকে, নেপালে যখন তোর বোনটা আমার কাছে ছিল, একটি বারের জন্য আমার মাথা তো আসেনি ওকে ফেলে নিজের জীবন বাঁচানোর কথা। আর তুই? লিফট চলতে শুরু করে আবারও। ইরফান তখনও নিশ্চুপ। প্রীতম দূরে সরে দাঁড়ায়। একেবারে শান্ত স্বরে বলতে থাকে, তোকে আমি হারে মজ্জা চিনি, যেমন তুই আমাকে চিনিস। যা হয়েছে হয়েছে, বাট প্লিজ শেষবারের মতো রিকোয়েস্ট, প্রণমীকে নিয়ে উল্টোপাল্টা ভাববি না তুই, একটু না। তোরা বড়লোকের বাচ্চা, তোরই মারলেই মেয়ের অভাব হবে না। আমার প্রতিবন্ধী বোনের আগে পিছে যেন না দেখি তোকে। ইরফান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। প্রীতম চশমাটা ঠিকঠাক করতে করতে বলে, আমাদের ঝামেলা কখনো শেষ হবার নয়, এটা তুই আর আমি দুজনেই জানি। যা করেছি তার জন্য ক্ষমা চাইছি, এবার একটু আমাকে ছেড়ে দে। প্রীতম ঘরে ফিরে চুপচাপ চলে গেল গেস্ট রুমে। গিয়ে বসলো কম্পিউটারের সামনে। প্রোগ্রামিংয়ের কিছু কাজ বাকি আছে, সেটুকু সম্পূর্ণ করতে। ইনায়া তখনও ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছে ঠায়। প্রেরণা ভাত খেয়ে উঠে শাড়ির আঁচল কোমরে গুজে এটো প্লেট বাসন নিয়ে সিঙ্কের ধারে এগিয়ে যায়। কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে ইনু বলল, আপু মিষ্টি। প্রেরণা স্বাভাবিক ভঙ্গিতে তাকালো ইনুর দিকে, বলল, মিষ্টি, দেখো তোমরা কতটা খেতে পারবে। সেটুকু রেখে প্রতিবেশীদের মাঝে বিলি করে দাও। নষ্ট বা অপচয় করে তো লাভ নেই। মিস জেনিকে ডাকো। ইনায়া নড়াচড়া করে না। প্রেরণা থালা বাসন ধুয়ে ওর সামনে থেকে হেঁটে যেতে নিলে ইনু খপ করে প্রেরণার ডান হাতটা ধরল। প্রেরণা বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রয় ওর দিকে। ইনু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা ফাঁকা ঢোক গিলে সরাসরি প্রেরণার চোখের দিকে তাকিয়ে বলে, আপু
দাদানকে কি করে আমি না খাইয়ে পাঠাতাম? আমার স্বামীর ঘর যেটা, আর ওই দাদানটা কখনো আমাকে না খাইয়ে থাকতেই দিত না। আজ বোনের বাড়ি থেকে ভর দুপুরে না খেয়েছে তো আপু। কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে প্রেরণা নিজের হাত সরিয়ে নিয়ে বলল, আশ্চর্য, তুমি এসব কথা কেন তুলছো? আমরা তোমাকে কিছু বলেছি? প্রণমীর ঘরটা কিচেনের পাশে। আপু ভাবির কথোপকথন কানে যেতে ধীরে ধীরে উঠে এসে সে রুমের দরজার রঙিন পর্দা ধরে দাঁড়ায়। ইনু আবারও একটা ফাঁকা ঢোক গিলে বলল, আপু, প্রণমীকে আমি ভীষণ স্নেহ করি, ভালোবাসি। ওর খারাপ দিনগুলোতে আমি আমার কর্তব্য পালনে কসুর করেছি বলতে পারবেন, কিন্তু এখন আপু দাদানকেও যে আমি বড্ড ভালোবাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।